আমরা প্রয়াগের দিকে চলেছি, বুঝতেই পারছেন। গতকাল 8 তারিখ রাতে আমরা গাড়ি ছেড়েছি, আর আজকে 9 তারিখ সন্ধ্যা এখন 6টা বাজে। আমরা প্রয়াগ থেকে মাত্র 10 কিলোমিটার পেছনে আছি। আর রাস্তাটা একটুখানি দেখাও সচিন, একটু দেখাও রাস্তাটা কীরকম জ্যাম হয়ে আছে, আর আমরা কীভাবে একটু একটু করে এগোচ্ছি। মানে একটু চলছি আবার একটু দাঁড়াতে হচ্ছে আর কি। একটুখানি চলছি আবার একটু দাঁড়াতে বাধ্য হচ্ছি, আবার একটু চলছি, এভাবেই চলছে। কিন্তু বুঝতেই পারছেন গতকাল 8 তারিখ রাতে বেরিয়েছি, আজ 9 তারিখ 6টা হয়ে গেছে। তো এইভাবেই চলছি, আপনাদেরকে এইভাবেই আর 10 কিলোমিটার কভার করলেই আমরা একদম প্রয়াগরাজ সঙ্গমের কাছে পৌঁছবো। তারপরে ওখানে গাড়ি রেখে মূল জায়গায় পৌঁছানো। জানি না কতটা কীভাবে পৌঁছবো, কিছু জানি না। তো যেতে যেতেই আপনাদের দেখাবো এবং আপনারা পুরোটাই দেখতে থাকুন। প্রয়াগরাজ থেকে শ্রী বিশ্বনাথ। বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি সঙ্গমে প্রয়াগরাজ, যেখানে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছিল। আমি সেখানে আপনাদের নিয়ে এসেছি এবং আমি হাঁটতে থাকি। একটু হাঁটতে হাঁটতে আপনাদের সামনে আমার কাছে দুটো যন্ত্র আছে, অন করে দেখাবো। চলে এসো। চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সচিন, দেখা যাচ্ছে কি? এখানেই কিন্তু পদপিষ্ট হয়েছিল। তিনটা আলো দেখা যাচ্ছে। আমার মনে বলছে, আপনারা তো মেশিন দেখলেন, যন্ত্র দেখলেন, তো আমার মন বলছে যে এখানে যেসব মানুষেরা পদপিষ্ট হয়ে মারা গেছিল তাদের বিদেহী আত্মা এখনো বিচরণ করছে। কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন। আমি আরো লম্বা তক যত অবধি যাওয়া যায় আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। কন্টিনিউ চলছে, আমার লাইটটা কিন্তু কন্টিনিউ চলছে। যেতে যেতে আরো দেখাতে থাকবো। সমুদ্র মন্থন দ্বার,
সামনেই সঙ্গম। সঙ্গমে এসে গেছি, আপনাদের সঙ্গমে নিয়ে যাব এবং আপনাদের দেখাবো যে সঙ্গমের স্থান কেমন হয়, আর সেই মৃত্যুর জায়গা, পদপিষ্ট মৃত্যুর জায়গাটাও দেখব কি অবস্থায় আছে সেখানে। তো চলুন। বড়িয়া হ্যাঁ, কত লোক আসছে আজকে, সব স্নানে যাচ্ছে সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলন হয়েছে সেখানেই। সরস্বতী তো দেখা যায় না, সরস্বতী অভিশাপে বিলীন হয়ে আছে মাটিতে, কিন্তু গঙ্গা এবং যমুনাটা দেখা যায় দুরকম কালার। কাতারে কাতারে লোক আসছে, এক একটা সময় এমন ভিড় আসছে যেন ঢেউয়ের মতন একটা সময় সময় আসছে। এখানে ডমরুদ্বার একটু দেখাও আমার দর্শকদের। এটা হচ্ছে ডমরুদ্বার। যত দূর দেখা যায়, দেখো ওই দূরের, তুমি একটু দেখাও কতটা চোখ ঝলসানো, দূর দূর তক লোকের ভিড়। দেখো একবার দেখো, দেখছো এখানে কিন্তু চারবাতি জ্বলছে, বুঝতেই পারছেন। যারা পদপিষ্ট হয়ে মারা গেছিল 29 তারিখ, মৌনী অমাবস্যার রেকর্ডটা কিন্তু ভালো না। এর আগেও কিন্তু বহু লোক মারা গেছে এরকম মহাকুম্ভে বা কুম্ভ মেলাতে। চলুন আপনাদের নিয়ে যাই, এগোতে থাকি। पीछे पीछे चले ना, निकाल जाओ ना। अरे पीछे चल रही है। কি কুয়াশা, ওদিকেও লোক আসছে, এদিকেও লোক আসছে। তো
বাবুর হাত ধরো। আজকে সঙ্গম চলে এসেছি আর এখানে আপনাদের ভিডিও দিচ্ছি আমি সঙ্গম থেকে, প্রয়াগরাজ সঙ্গম থেকে। দেখছেন কীরকম ভিড় আছে, কাতারে কাতারে ভিড় আছে। কারণ এগুলোকে ইয়ে করে দিই আগে থাকা আগে মাথা দিদি না বাবু साथ में कोई आया, सिंगल नहीं आ रही है, वो आपको एडिट ही करनी पड़ेगी। तुम जाओ मत। দাও উংলি দিয়ে ধরে নেবো। देख के गोर हाथ बचा के ओ भैया ओके बाबू चंकर जी बाबू डूब दीजिए बाबू প্রয়াগরাজ সঙ্গম থেকে আমি এখন আপনাদের সামনে আছি। আর আপনারা তো দেখলেন পদপিষ্ট হয়ে 29 তারিখে যে দুর্ঘটনা ঘটেছিল এবং সেই বিদেয়ী আপনাদের পরিস্থিতিটা কি, সেখানে টোটালটাই কিন্তু সেখানে তাদের উপস্থিতি ধরা পড়ছে ভীষণভাবে পরিষ্কারভাবে। আর আমার পেছনে দেখা যাচ্ছে একটা সূর্য, কিন্তু তুমি সূর্যটাকে একটুখানি ধরো, পরিষ্কার উঠছে, দেখা যাচ্ছে না? একটু জুম করার চেষ্টা করো, একটু জুম করো। আসছে আসছে। তো আমি আপনাদের একটু ভিড়টা ঘুরিয়ে দেখাও একবার, আমার দর্শকদের একবার একটু দেখে না টোটাল ভিড়টা, ওইটাও একটু দেখো এখনো কত লোক আসছে। সকাল হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে অনেক, আমি অন্ধকার থাকতে স্নান করে নিয়েছি। আর এদিকে একটু দেখাও সচিন, এখনো লক্ষ লক্ষ লোকের ভিড় আসছে কিভাবে, এখন এখানে স্নান চলছে। স্নান চলছে, চলবে, দিনভরই চলবে।
আর আমরাও এখন ধীরে ধীরে ফিরে যাব আর একটা নতুন শহর অযোধ্যার দিকে। ওকে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার শুভ কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হিমু আছে আমার সাথে, হিমু স্নান করেছে, ডুবকি লাগিয়েছে। হিমু কটা ডুবকি দিয়েছো? 4টে ডুবকি দিয়েছে হিমু। 4টে ডুবকি দেওয়ার সময় মনে হচ্ছিল শরীর যেন কেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন শরীরে একটা আলাদা অনুভূতি ফিল করছি, মানে একটা দারুণ অনুভূতি, যেন হালকা হয়ে গেছি, পেজা পালকের মতো। না হিমু, পেজা পালকের মতো, একটা পালকের মতন হালকা অনুভব হচ্ছে। এই জন্যই বোধহয় এই সঙ্গমে স্নান করাটা খুব জরুরি সবার, মানে শরীরের নেগেটিভ এনার্জি গুলো যেন মনে হচ্ছে বেরিয়ে গেছে। সত্য কথা, এটা মানে ফিল করছি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে বিদায় দাও, বাই। আমরা প্রয়াগরাজ থেকে এখন ব্যাক করছি, বেনারস যাচ্ছি, কাশী, বারাণসী। আর আমরা যখন গতকাল এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এত জ্যাম ছিল, মনে হচ্ছিল যেন সারা ভারতের গাড়িগুলো 4 চাকার সব এই রাস্তা দিয়ে লাইন করে দেওয়া হয়েছে। মানে সব গাড়ি, ভারতের যত গাড়ি সব এই প্রয়াগরাজে এসে জড়ো হয়েছে। ভালো লাগে দেখতে, কিন্তু তার ভেতরে একটা মানে কি বলবো, একটা বিরক্ত বোধও থাকে। তার কারণ বারবার এগোতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়া, এগোতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়া, বিরক্ত বোধ থাকেই, এটা অস্বীকার করি না। তো আজকে রাস্তা এখন খুব ফাঁকা লাগছে। আজকে হচ্ছে 10 তারিখ না সচিন? হ্যাঁ স্যার, আজকে 10 তারিখ, কাল 11 তারিখ, পরশু 12 তারিখ, আবার মাহি স্নান। 12 তারিখ কিন্তু মাহি স্নান যোগ রয়েছে। তো উত্তরপ্রদেশ সরকার যেটা ঘোষণা করেছে, এর আগেও যে মাহি স্নানগুলো গেছে তাতে ঘোষণা করা থাকে যে আগের দিন মানে 12 তারিখে স্নান, এবার যেটা হচ্ছে নেক্সট, তো 11 তারিখ থেকে সব ব্লক করে দেওয়া হবে রাস্তাঘাট। মানে না বাইরের গাড়ি ঢুকতে দেবে, না বেরোতে দেবে। ট্রেন, বাস, 4 চাকা সব ব্লক করে দেওয়া হয়। 11 তারিখ ব্লক থাকবে, 12 তারিখ ব্লক থাকবে, 13 তারিখ ব্লক থাকবে, কোনো ট্রেন ফ্রেনও ঢুকতে পারবে না। মানে এটা ভিড় কাটানোর জন্য, এত ভয়ঙ্কর ভিড় হয় যে উত্তরপ্রদেশ সরকার এটা করতে বাধ্য হয়। তাহলে পরে জনবিস্ফোরণ হবে। তার কারণ জনবিস্ফোরণ হবে এইটা বললাম যে আপনারা 29 তারিখে 29শে জানুয়ারি দেখেছেন তো, মৌনী অমাবস্যায় কি ভয়ঙ্কর ভাবে পদপিষ্ট হয়ে বহু লোকের প্রাণ হারিয়েছে। আপনারা আমার এই ভিডিওটা দেখলেন যারা, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওই যেখানে পদপিষ্ট হয়েছিল, আমি সেখানে যখন আমার ঘোস্ট হান্টিং মিটারগুলো অন করলাম, কি ভয়ানকভাবে রেসপন্স দিল ঘোস্ট মিটারটা এবং কেটু মিটারও, ওই দুটো মিলে একসাথে। তো তাতে করে যেটা বোঝা গেল যে সদ্য মৃত পদপিষ্ট হয়ে যে মানুষের বিদেহী আত্মা, সেগুলো ওখানে এখনো ঘুরে বেড়াচ্ছে। এবং হয়তো এমনও হতে পারে যে তাদের যে মৃত্যু হয়েছে তারা দিশাহীন। এটা হয়, এমন অনেক মানুষের মৃত্যু হয়েছে ওখানে, যেমন আচমকা পদপিষ্ট হয়ে। এটা কিন্তু কেউ তো প্রস্তুত থাকে না। ওখানে এসছে, তারা ভগবানের উদ্দেশ্যে সেখানে এসছে, এবং তাদের তো এটা মনে ছিল যে তারা সব কাজটা করবে, শাহী স্নানটা সারবে, সে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে যাবে। তো এইসব ক্ষেত্রে যখন আচমকা মৃত্যু হয়ে যায়, তারা আর বাড়ি ফেরার কোনো পরিস্থিতিতে থাকে না, দেহটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এরা দিশেহারা হয়ে যায়, দিশাহীন হয়ে যায়। তার কারণ অনেকে বুঝতেই পারে না তাদের মৃত্যু হয়েছে। খুব অদ্ভুত লাগবে হয়তো অনেকের কাছে কথাটা, কিন্তু এটা সূর্যের মতো সত্য। বিশেষ ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যারা নিহত হয়, বা আচমকা খুন মার্ডার হয়ে যায়, বা এই ধরনের মৃত্যু, আচমকা মৃত্যু হয়, তারা কিন্তু অনেকেই বুঝতে পারে না তাদের মৃত্যু হয়েছে। তো এক্ষেত্রেও আমার যেটা বুঝলাম, আমার ঘোষ মিটার এবং কেটু মিটার যেটা বললো, যে ওই বিদেহী আত্মারা ওখানে কিন্তু বিরাজমান,
সত্য কথা। আমার যন্ত্র যে কথা বললো সেটা আমি আমার সিক্স সেন্স থেকেও কিন্তু অনুভূতির মধ্যে ধরা পড়েছে। আমি উপলব্ধি করেছি যে ওখানে বিদেহী আত্মারা তারাই সত্য প্রয়াত 29 জানুয়ারি মৌনী অমাবস্যায় যারা চলে গেছেন আচমকা, তারা ওখানে রয়েছেন এবং তারা বেদনার্থ। আর এটাই স্বাভাবিক, তার কারণ এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে এটা অবশ্যম্ভাবী। আজ একটা কথা আপনাদের বলি, এই যে মহাকুম্ভ স্নান করলাম আমি এবং আমার পরিবারের কয়েকজন এবং আমার রাতের কোয়েলি টিমের কয়েকজন, তো আমি কখনো ভাবতে পারিনি যে মাহি স্নানে যোগ দিতে পারিনি, কিন্তু আমি এই যে কুম্ভের যে মহা স্নান পর্ব 144 বছর পর যেটা হচ্ছে, এটাতে আমি যোগ দিতে পারবো কখনো ভাবিনি। তা একটা জিনিস আপনাদের একটু শেয়ার করে নিই। আমি স্নান করলাম, আমরা সবাই ডুব দিলাম জলে ওই ভোরের অন্ধকারে। তো যখন আমি ডুব দিচ্ছি মনে হচ্ছে যেন আমার শরীর কেটে বেরিয়ে যাচ্ছে, এত কনকনে ঠান্ডা জল, শরীর কেটে বেরিয়ে যাচ্ছে যখন ডুব দিচ্ছি। তো ডুব দেওয়ার পর, ডুবকি লাগাবার পর যখন উঠলাম, গা মুছলাম এবং ভিজে পোশাক ছেড়ে শুকনো পোশাক পরলাম, তখন থেকে ফিল করছি আমার শরীরে কিছু একটা হালকা এবং একটা সুন্দর, একটা শুদ্ধ ভাব, একটা পজিটিভ ব্যাপার, পজিটিভ পাওয়ার যেন আমি শরীরে অনুভব করছি। সত্য কথা বলছি। এবং শুধু আমি না, আমার যারা ছেলেরা আমার সাথে যোগ দিয়েছিল, যেমন এখন রয়েছে আমার সামনে সচিন, আমি যে কথাটা বললাম, তুমি এখন অনেকটা বাংলা বুঝতে পারো এবং তুমি হিন্দিভাষী, তুমি একটু বলো তো, তুমি স্নান করে ওঠার পর আমি যেটা বললাম, তোমার কি রকম অনুভূতি হয়েছে? हल्का फील, अभी भी पूरा हल्का फील हो रहा है शरीर। একটা আলাদা তরিকা। আচ্ছা, আমার পাইলট রয়েছে তাপস, তোমাকে আমি জিজ্ঞাসা করব, আমরা যে অনুভূতিটা আমাদের হয়েছে, উপলব্ধিটা হয়েছে, তোমার স্নান করবার পর কি উপলব্ধি হয়েছে একটু বলো। স্নান করে শরীর হালকা হয়ে গেছে, আর ভেতরে কি রকম অনুভূতি, ফিলিংসটা? মানে খুব আনন্দ হলো। মানে আমাদের ভেতরের যে আত্মগ্লানি বা একটা কোথাও একটা লুকিয়ে থাকা কষ্ট বা একটা নেগেটিভিটি, সোজা কথায় নেগেটিভিটি, সেটা যেন উবে গেল হঠাৎ করে। স্নান করে জামা কাপড় পরবার পরেই কিন্তু আমাদের এটা অনুভূতি হয়েছে। এমনকি আমার যে হিমু, আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম, হিমু তোমার এখন কেমন লাগছে? তা বলছে খুব ভালো লাগছে। মানে সেই খুব ভালো লাগছে কথাটা বলার মধ্যেই সত্যি খুব ভালো লাগছে একটা কিন্তু লুকিয়ে ছিল, এটা আমি খুঁজে পেয়েছি ওর কথা বলাতে। ও কত ছোট মানুষ, কিন্তু ওর বলার ভেতরেও কিন্তু সেই সত্যিটা যেন জাজল্যমান। তো এটা সত্য কথা, এটা তো আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি বা আমরা ওদের কাছে শুনেছি যে মহাকুম্ভ স্নান বা কুম্ভ স্নানের করবার পর কিরকম অনুভূতি হয়, উপলব্ধি হয়, সেটা আজকে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে আমরা অনুভব করলাম সবাই, প্রত্যেকে। সত্য কথা, মানে কি অদ্ভুত ভালো লাগা যে এত দূর দূর থেকে মানুষ ছুটে গেছে সেখানে, এবং সেই ছুটে যাওয়াটা কি শুধুই কি পাপ নিবারণের জন্যে, পাপ ক্ষয়ের জন্যে? যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো, মানুষকে যদি সেরকম স্বার্থপর ভাবা হয় যে হ্যাঁ মানুষ ছুটে যাচ্ছে দলে দলে সংঘবদ্ধ হয়ে পাপ মুক্ত হতে, তাহলে সেটাকে আমি মহানুভবতাই বলবো। তার কারণ এত কষ্ট, ওখানে পৌঁছানোটা এত কষ্টের। আপনি ঠিক মতো খাওয়া পাবেন না, ঠিক মতো ঘুমাতে পারবেন না, আপনাকে যেখানে সেখানে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক মতো হোটেল পাবেন না। ভয়ঙ্কর অনুভূতি। আমি একটু বলে নিই, এবার হয়তো একটু আমার কথাটা আপনাদের অন্যরকম লাগবে, খারাপ লাগতে পারে, কিন্তু তবুও মার্জনা করবেন, আমি বলবোই। গতকাল সন্ধ্যাবেলায় হঠাৎ আমার বাহ্যিক ক্রিয়ার কারণে আমার গাড়ি দাঁড়িয়ে যায়, একটু একটু করে গাড়ি যাচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো আমাকে বাথরুম যাওয়ার ব্যাপার হয়ে পড়ে, কিন্তু আমি গাড়ি থেকে নেমে এখানে খুঁজছি, ওখানে খুঁজছি, কোথাও নেই, কোথাও পাচ্ছি না। একটা খুব মানে বিচ্ছিরি একটা যন্ত্রণাদায়ক অবস্থা। আপনারা তো নিশ্চয়ই ফিল করেন, বাহ্যিক ক্রিয়া যখন প্রবল থেকে প্রবলতর হয়, আর তখন যদি সেটাকে চেপে রাখতে হয়, দমন করে রাখতে হয়, তাহলে কতখানি অস্বস্তি
মধ্যে পড়তে হয়, সেটা আপনারা জানেন, সেটা আর বলবার ব্যাপার না। তো আমি অনেক জায়গায় খুঁজছি, কিন্তু সেই রকম উপযুক্ত কোনো জায়গা, উপযুক্ত কি কোনো জায়গাই নেই। লাস্টে ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্পে গেলাম এবং সেখানে আমি বললাম, তা বলছে না এখানে নেই। ম্যানেজারকে বললাম, ম্যানেজার বলছে হিন্দিতে বলছে যে আপনার লায়ক নেই হ্যায়। আমি বললাম जो है वही हमको बताइए दीजिए। তো বললো যে ঠিক আছে, তাহলে আপনি পেছন দিকে আসুন, এসে এখানে যান। তো আমি গেলাম, সেখানে গিয়ে আমি আপনাদেরকে কি বলবো, অন্নপ্রাশনের ভাত আমার উঠে এলো। কি ভয়ঙ্কর, ভয়ানক, মানে বিশ্রী, জঘন্য। তবুও তা সত্ত্বেও আজকে বলতে লজ্জা নেই, দ্বিধা নেই। তার কারণ আমার মনের অভিব্যক্তিটা যদি আপনাদের না অকপটে বলি, আপনারা তো বুঝতে পারবেন না আমার ভেতরে কি ফিলিংস হয়েছিল, যার প্রেক্ষিতে আমি আজকে 2-4টে কথা আপনাদের শোনাবো। তো আমাকে ওই নরকের ভেতরে ঢুকতে হয়েছে এবং আমাকে বাহ্য ক্রিয়া কমপ্লিট করতে হয়েছে। তারপরে আমি বেরিয়ে আসলাম। এসে ম্যানেজার বলছে, দাঁতটা বের করে বলছে, ঠিক আছে সব ঠিক हुआ। हमारा बंगाल, हम बंगाल से आया है, हमारा बंगाल बहुत ऊंचा है, बहुत बड़ा है। আমি এইভাবে বললাম, आपका यूपी ठीक नहीं है, आपका यूपी ठीक नहीं है, बिहार ठीक नहीं है, झारखंड ठीक नहीं है, हम 14 স্টেট ঘুমা है। আপনাদের বলছি, এবার আমি 14টা রাজ্য ঘুরেছি গাড়ি করে। তো এত ঘুরবার পরে আমার যে অনুভূতিটা হয়েছে আজকে আপনাদের শেয়ার করবই। আমি দেখেছি আমার বাংলায় খাওয়া, থাকা, পড়া, চলা ফেরায় সব কিছুতে অনেক আগে আছে আমার ভারতের, আমার দেশের সব থেকে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি 14টা স্টেট ঘুরবার পর আমার মনের মধ্যে যে বিচারটা এসছে সেটা আপনাদের শেয়ার করছি। সেই জন্যই বলবো যে আমার কাছে 14টা রাজ্যের মধ্যে, ভারতের 14টা রাজ্যের মধ্যে আমার কাছে বাংলাই সেরা, বাংলাই শ্রেষ্ঠ। কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, সম্পূর্ণ নিজের মনের ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার দৃঢ় বিশ্বাস, আপনারা, আমি যে 14টা রাজ্য ঘুরেছি, আপনারাও যদি এই 14টা রাজ্য ঘুরে আসেন, তাহলে আপনারাও আমার সাথে একমত হয়ে গলা মিলিয়ে বলবেন যে আমরা বাংলাই সেরা, আমাদের বাংলাই শ্রেষ্ঠ। এখানে আর কাউকে মনে জায়গা দেওয়া যাবে না। তো যাই হোক, সেগুলো কারণ ব্যাখ্যা তো আপনাদের করলাম সবটাই, আপনারা সেটা সবটাই জানলেন। তো এই হচ্ছে আমার কুম্ভ স্নানের যাত্রায় আমার যে অভিজ্ঞতা, খুব ক্ষুদ্র অভিজ্ঞতা, কিন্তু আমি মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র বিচার থেকেই খুব বড় একটা সিদ্ধান্তে আসা যায়। তো যারা বলছেন বাংলা গেছে, বাংলা শেষ হয়ে গেছে, তারা দয়া করে এরকম কথা বলবেন না। আমি এই মুহূর্তে উত্তরপ্রদেশ ছেড়ে বিহার বর্ডার ঢুকেছি। তো সেখানে যেতে যেতে যা দেখছি, যা নজরে পড়ছে, বা যে জায়গা পরিস্থিতির সাথে পরিচিত হচ্ছি, তার উপর বেশ করে, হ্যাঁ, তবে একটা কথা বলবো, বিহারে আমরা ঢুকেছি। ঢোকার পরে, বিহারে ঢোকার সাথে সাথেই একটা বিশেষ জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, একটা দোকানে, ওর নাম সুরজ। দোকানের যে প্রোপাইটার, মালিক সুরজ, খুব সাদামাটা একটা দোকান করে রেখেছে। রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় কোনো গাড়ি হয়তো 2-1টা দাঁড়িয়ে যায়, সেখান থেকে হয়তো কিঞ্চিত তার আয় ইনকাম হয়, কিন্তু আয়টা খুব ছোট হলেও তার মনটা কিন্তু খুব বড়। এটাও আমি দেখলাম বিহার, এটা বিহার ডিস্ট্রিক্টের কথা বলছি। ভালো লাগলো, সত্যি কথা খুব ভালো লাগলো। ওর ব্যবহারে, ওর আতিথেয়তায়। ও বলল যে আমার সৌভাগ্য আপনাদের সেবা করার সুযোগ পেলাম, হিন্দিতে বলল। আমি সেটা বাংলা, আমি তো আর ওভাবে অতটা হিন্দি বলতে পারবো না ওর মতো, তাই ওর মানেটা যেটা সেটা আপনাদের বাংলায় বললাম। তো ওর আতিথেয়তায় আমরা সবাই, আমরা যে 8 জন রয়েছি দুটো গাড়িতে, আমরা প্রত্যেকেই খুশি তার ব্যবহারে। এবং শুধু তাই নয়, তাকে আমরা আমন্ত্রণ জানালাম যে কখনো বেঙ্গলে এলে আমরা যেন তাকে আতিথেয়তা করবার সুযোগ পাই। তো যাই হোক, এরকম একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার
এটাই কাম্য, আমরা এটাই সবসময় চাই, এটাই আমাদের সনাতন রীতি ধর্ম। আমরা এটাই যুগ যুগ ধরে চেয়ে এসেছি, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বজায় থাকুক যে কোনো মূল্যের বিনিময়ে। তো আজকে আর দীর্ঘায়িত করবো না আমার বক্তৃতা। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেন। আমি আপনাদের বলেছিলাম যে 29শে জানুয়ারি মৌনীয় অবস্থায় পদপিষ্ট হয়ে যে বহু যাত্রী বা ভক্তদের মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু, তারা কেমন আছে, কোথায় আছে আপনাদের বলেছিলাম জানাবো, তাই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। খুব কষ্ট করে যেতে হয়েছে, এটাই তো স্বাভাবিক। তীর্থ করতে গেলে কষ্ট স্বীকার করতেই হবে সবাইকে, যেই যাক, আমিও করেছি। এমনকি আমার সাথে যে হিমু রয়েছে, হিমু যে এতটা কষ্ট, প্রায় 12-14 মাইল হাঁটা পথ স্নান করে আসবার সময়, মানে ওই জায়গাটায় নিজের গাড়ি তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। এবং একটা জায়গা আছে, যে জায়গা অবধি কুম্ভ মেলার গাড়ি চলবে, তার বাইরে তারা বেরোবে না, আবার বাইরের যে গাড়ি সেটা কুম্ভ মেলায় ঢুকবে না। তো যাই হোক, এই যাতাকলে পড়ে আমাদেরকে প্রচুর হাঁটতে হয়েছে। আর হিমু কোথাও বেরোলে গাড়ি থেকে নেমেই, যদি কোনো শপিং মলে হোক বা কোনো মেলায় হোক, কোথাও যদি ঘুরতে যায়, তাহলে গাড়ি থেকে নামার পরেও বলে কোলে নাও, 2 পা হাঁটার পরেই বলে কোলে নাও। তো সেই হিমু 10-12 কিলোমিটার পায়ে হেঁটেছে কোনো কথা না বলে, এবং এক এক সময় ও আমাকে ধরে টানতে টানতে নিয়ে এসছে। এটাও একটা বোধহয় শিবুর মাহাত্ম্য, মানে মহাদেবের মাহাত্ম্য অবশ্যই। আর আমি যে এতটা পথ হেঁটে ঘুরতে পারবো, এটাও আমার কাছে খুব অবিশ্বাস্য। কিন্তু আমি একদম মানে কোনো রকম পরিশান হয়নি, ক্লান্ত হয়নি, কেউ না। আমাদের টিমে আমরা যারা গেছি কেউ ক্লান্ত হয়নি। মাঝে মাঝে রাগ হয়েছে, শিবুকে গাল দিয়েছি যে টাকা দিলেও কিন্তু গাড়ি পাওয়া যায়নি, যত টাকাই দিতে চাই গাড়ি পাইনি। এটা হয়তো এটাও শিবুর মাহাত্ম্য, যে আমার কাছে এসছো তোমরা, একটু মেহনত করো তবে না। তো সেটা হারে হারে বুঝতে পেরেছি। যাই হোক, बाय। नहीं तो वहीं पे ऑटोमेटिक ले लेगा। भालो वो तो मालूम नहीं है, नहीं तो आपको वहीं पे रुक जाएगा। बाइक पे तो